নমস্কার, আমি ডক্টর পাপিয়া শর্মা। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকের এই শ্রদ্ধায় অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি যে বইটি আপনাদের সাথে পাঠ করতে যাচ্ছি সেই বইটি হলো ইউ ক্যান হিল ইউর লাইফ। এই বইটির অথর হলেন লুইস এল হে। এই বইটি একটি বিশ্ববিখ্যাত বই, যার মিলিয়ন্সের উপর বিক্রি হয়েছে। এই বইটিতে আপনারা পড়লে আপনারা দেখবেন যে কিভাবে আমাদের মনের আভ্যন্তরীণ বিষয়গুলি, আমাদের অ্যাফার্মেশন, আমাদের মনের চিন্তাধারা আমাদের শরীরের বিভিন্ন রোগ, শারীরিক মানসিক, সেটার উপর প্রভাব বিস্তার করে। এই বইয়ের মধ্যে লেখিকা খুব সুন্দরভাবে প্রত্যেকটি আমাদের জীবনের প্রত্যেকটি রোগ সম্বন্ধে এবং তা কি করে উৎপত্তি হয়, তার কি করে নিরাময় সম্ভব আমাদের নিজের অন্তরের মধ্যে থেকে তা ব্যাখ্যা করেছেন। লুইস তার নিজের জীবনেও তার অনেক একটা ক্রিটিক্যাল লাইফের মধ্যে দিয়ে উনি গেছেন, যে কারণে তিনি নিজেও অনেক ভাবে পীড়িত ছিলেন এবং সেই জন্য তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বইটি তিনি আমাদের উপহার দিয়েছেন। এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে সত্যি ইউ ক্যান হিল ইউর লাইফ। আপনি নিজেই নিজের শরীরের সমস্যার সমাধান করতে পারবেন। আমি আমার মেডিকেল প্রফেশনে আমি দীর্ঘ 8 থেকে 9 বছর আমি প্র্যাকটিস করছি। তো এই মেডিকেল প্রফেশনে আসার জন্য বিভিন্ন রোগ নিয়ে আমাদের যত কাজকর্ম, মানুষ নিয়ে আমাদের কাজকর্ম, শারীরিক মানসিক বিভিন্ন ধরনের অসুস্থতাই কিন্তু আমাদের মধ্যে আছে। শুধু শারীরিক নয়, মানসিক অসুস্থতাও আছে। এই সকল মানসিক অসুস্থতার একদম অন্যরকম একটা বিষয় বা কারণ হলো যে আমাদের অজ্ঞানতা। আমরা এত প্র্যাকটিক্যাল লাইফে হয়ে গেছি, এত প্র্যাকটিক্যাল হয়ে গেছি যে আধ্যাত্মিকতা জিনিসটা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমাদের WHO যে আমাদের হেলথের ডেফিনেশন দিয়েছে, সেই ডেফিনেশনে বলা আছে যে হেলথ ইজ নট অনলি যে এটা একটা রোগ নির্মূল জীবন নয় শুধু, যে এখানে স্পিরিচুয়ালিটি এবং আধ্যাত্মিকভাবেও সুস্থ থাকতে হবে। তো আমরা আমাদের জীবনে বাকি সব কিছুই ঠিক রাখছি, কিন্তু এই যে আমাদের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকভাবে সুস্থ থাকা, নট মিয়ার অ্যাবসেন্স অফ এনি ডিজিজ, শুধু সেটা নয়, স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে মেন্টালিভাবে আমাদের স্টেবল থাকতে হবে। তো সেই সবের জন্য আমাদের বিভিন্ন মনি ঋষিদের গ্রন্থ, বিভিন্ন লেখকের গ্রন্থ, বই, এগুলি আমাদের নিয়মিত পাঠ করা, স্টাডি করা প্রয়োজন। তো আজকে আমি সেরকমই একটা বই, খুব ভালো একটা বই, যেটা পড়লে আমাদের এই যে শরীরে রোগ হয়, মনের হয়, শারীরিক হয়, কেন হচ্ছে, তার কারণ কি, আমরা সেটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো, আমরা অনেক ক্লু পাবো। এরকম অনেক কিছু আছে এই বইটার মধ্যে, যেটা থেকে আমরা বিভিন্ন শারীরিক মানসিক সমস্যা থেকে কিন্তু আমরা নিস্তার পেতে পারি, কারণ তার কারণ সম্বন্ধে বইটাতে আছে। এই রোগটা আমাদের কেন হলো সেই সম্বন্ধে আধ্যাত্মিক ব্যাখ্যা উনি করেছেন। ইউ ক্যান হিল ইউর লাইফ। আপনি নিজেই আপনার এই শরীরকে রোগমুক্ত করতে পারবেন, হিল করতে পারবেন। তো এই যে ইউ ক্যান হিল ইউর লাইফ, এই বইটি, এটার বাংলাতে অনুবাদ করেছেন যে উনি হলেন অনিশ দাস অপু। তো উনার এই বইটাকে চুজ করার একটা কারণ, বাংলায় অনুবাদ করার একটা কারণ উনি যে ব্যাখ্যা করেছেন যে এই বইটি আমাকে আকৃষ্ট করার কারণ, বইয়ের প্রচ্ছদে লেখা ছিল দ্য ইন্টারন্যাশনাল বেস্ট সেলার, মোর দেন 50 মিলিয়ন কপি সোল্ড। আমি এ পর্যন্ত গোটা 15 মোটিভেশনাল বই অনুবাদ করেছি। সেসব বেস্ট সেলার লেখকের সবগুলো বই বিক্রয়ের মিলিয়ন কপির উপরে আছে, কিন্তু আমার জানা ছিল না যে ডেল কার্নেগি ছাড়া
অন্য কারোর বই 50 মিলিয়ন কপি বিক্রি হয়েছে। ফলে বইটির ব্যাপারে আমি আগ্রহী হয়ে উঠি এবং বইটি কিনে নিই। আমি উড়াল বুকসের প্রকাশককে 5টি মোটিভেশনাল বইয়ের একটি তালিকা দিয়েছিলাম। বলেছিলাম এর মধ্যে থেকে তিনি তার সর্বাধিক পছন্দের বইটি বেছে নিতে। তরুণ প্রকাশক লুইজি এল হের ইউ ক্যান হিল ইউর লাইফ সর্বাগ্রে বাছাই করলেন। বললেন বাকি 4টি বইও তার বেশ পছন্দ, তবে অনুরোধ করলেন সবার আগে এই বইটি অনুবাদ করার জন্য। লুইজ এল হে বইটি পাঠকের জন্য জাদুমন্ত্রের কাজ করেছে। তিনি তার বইতে সহজ সরল ভাষায় মোটিভেশনাল কিছু উপায় দেখিয়েছেন, যা অনুসরণ করে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন। শারীরিক সুস্থতা এসেছে তাদের জীবনে, পেয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনের শান্তি। লুইজ এল হের বইটি অনুবাদ করতে গিয়ে একটি জিনিস লক্ষ্য করেছি, তার অনেক কথাই আমার জীবনের সঙ্গে মিলে গেছে। তিনি মানুষের যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, সেসব সমস্যার 2-1টিতেও আমি আক্রান্ত ছিলাম। লেখিকা সমস্যাগুলোর সমাধান বাতলে দিয়েছেন। তার এসব পরামর্শ আমার কাজেও এসেছে। আত্ম উন্নয়নমূলক বই অনেক লেখকেই খাটোমাটো ভাষায় লেখেন, কিন্তু লুইস তাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। তার প্রকাশভঙ্গিটি বেশ সরল, ফলে সহজেই তার লেখার সঙ্গে একাত্ম হওয়া যায়। বইটি পড়লেই বুঝতে পারবেন। আশা করি ইউ ক্যান হিল ইউর লাইফ আপনার জীবনকে হিল করতে পারবে। তো এখন আমরা চলে যাচ্ছি এই বইটির প্রথম অধ্যায়ের দিকে। প্রথম অধ্যায়, আমি যা বিশ্বাস করি। জ্ঞান এবং শিক্ষার দ্বারা সর্বদা উন্মুক্ত। জীবন সত্যি সরল। আমরা যা দেই তা ফিরেও পাই। আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি তা সত্যে রূপান্তরিত হয়। আমি বিশ্বাস করি সকলেই, আমি সহ, আমাদের জীবনের সব কিছুর জন্য দায়ী, সেটা ভালো হোক বা মন্দ। আমরা প্রত্যেকে আমাদের চিন্তা এবং অনুভূতি দিয়ে নিজেদের অভিজ্ঞতা তৈরি করি। যেসব ভাবনা আমরা ভাবি, যেসব কথা আমরা বলি, তা আমাদের অভিজ্ঞতা তৈরি করে। এই বইটির মধ্যে বলা আছে যে আমরা যা ভাবি আমরা কিন্তু তাই পাই, সেরকম এক্সপিরিয়েন্স আমরা গেইন করি। এবং আমি যে ঠাকুরের দীক্ষিত, ঠাকুর সবসময় বলতেন যে তুমি যা ভাববে তাই কিন্তু হবে। এবং এটা সত্যি কথা, আপনি যেটা ভাববেন হোল ইউনিভার্স আপনাকে সেই মতো সেভাবেই ঠেলে দেবে। আপনি পজিটিভ ভাবলে পজিটিভ হবেন, নেগেটিভ ভাবলে নেগেটিভ হবেন। আমরা পরিস্থিতি তৈরি করি, তারপর অন্যদেরকে দায়ী করি নিজেদের হতাশার জন্য। অথচ কোনো ব্যক্তি, স্থান বা অন্য কিছুর পক্ষে আমাদেরকে প্রভাবিত করার ক্ষমতা নেই। কারণ নিজেদের মনেদের আনন্দ ভাবনাগুলো আমরাই ভাবছি। আমরা যখন মনের শান্তি, ঐকতান এবং ভারসাম্য সৃষ্টি করতে পারি, দেখি জীবন কত মধুর। নিচের কোন কথাটি আপনার ক্ষেত্রে মিলে যায়? লোকে আমার নিন্দা করবে, সবাই সদাই সহায়ক। এ দুটি বিশ্বাসের যে কোনো একটি আমার জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা তৈরি করতে পারে, নিজেদের সম্পর্কে যদি সেরকম ভাবনাই থাকে। আমরা যা চিন্তা করি, যা বিশ্বাস করি, তাতে বিশ্বব্রহ্মাণ্ডের পূর্ণ সমর্থন রয়েছে। যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, যে আপনি যেটা ভাববেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত ইউনিভার্স আপনাকে সেই মতোই গাইড করবে। বিষয়টি এভাবেও দেখা যায় যে আমরা যা বিশ্বাস করতে চাই না তা আমাদের অবচেতন মন গ্রহণ করে। আমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেছি এবং জীবন সম্পর্কে, তা আমার জন্য সত্য হয়ে ধরা দিয়েছে। আপনি নিজের জীবন এবং জীবন সম্পর্কে যা ভাবছেন তা আপনার জন্য সত্য হয়ে উঠেছে। আর আমরা কি ভাববো না আর কি ভাববো, সেজন্য রয়েছে
অগুণতই পছন্দ, আত্মঘৃণা এবং অপরাধের দায় সবাইকেই পোহাতে হয়। সকলের জন্য সার কথার আমি খুব কমের নই। এটা স্রেফ একটা চিন্তা মাত্র, আর চিন্তার পরিবর্তন ঘটানো যায়। কেউ যদি ভাবে যে আমি কিছু করতে পারবো না বা আমার কিছু হবে না, সেটাই কিন্তু হয় বাস্তব জীবনে। এটা আমার একটা থট প্রসেস, আমার এটা একটা চিন্তা। কিন্তু আপনি যদি এই চিন্তাটাকে পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনেও সেইভাবেই পরিবর্তন আসবে। তারপর কি বলেছে? আমরা আমাদের শরীরের প্রতিটি তথাকথিত অসুখ তৈরি করি। অসন্তুষ্টি, সমালোচনা এবং অপরাধ সবচেয়ে ক্ষতিকর। মন থেকে অসন্তোষ ঝেড়ে ফেলতে পারলে এমনকি ক্যান্সার নিরাময় করাও সম্ভব। আমরা অতীতের কথা স্মরণ করে সবাইকে ক্ষমা করে দেব। আমাদের নিজেদেরকে ভালোবাসতে শিখতে হবে। ইতিবাচক পরিবর্তনের জন্য আত্মসমর্থন এবং আত্মস্বীকার সবচেয়ে প্রয়োজন। জায়গাতে যে বলা হয়েছে যে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে। আমি যদি আমার নিজেকে ভালো না বাসতে পারি, আমি কিন্তু অন্য একটা মানুষকে সুখে রাখতে পারবো না, তাকে ভালোবাসতে পারবো না। আমি যদি পজিটিভ থিঙ্কিং রাখি আমার নিজের ব্যাপারে, তাহলে আমি সোসাইটির মধ্যে একটা পজিটিভ বার্তা দিতে পারবো। আর সবসময় যদি আমি নিজেকে নিয়ে নেগেটিভ ভাবি, আমি ভাববো যে সব কিছু আমার জন্য হচ্ছে, আমার লাইফে খারাপ হচ্ছে, এর জন্য ও দায়ী, তার জন্য সে দায়ী। এরকম ভাবতে ভাবতে আমি আমার চারপাশটাকে নেগেটিভ করে নেব। তখন আমার থেকে শুধু মানুষ নেগেটিভ ভাব পাবে এবং লিটারেলি আস্তে আস্তে অন্য মানুষরা কিন্তু আমার থেকে ডিস্টেন্স মেনটেন করবে, যে ওর থেকে একটা সবসময় নেগেটিভ জিনিস আসে। তাই ইতিবাচক পরিবর্তনের জন্য আত্মসমর্পণ এবং আত্মস্বীকার সবচেয়ে প্রয়োজন। আমরা যখন নিজেদেরকে সত্যি ভালোবাসতে পারি, তখন আমাদের জীবনে সব কিছুই ঠিকঠাক কাজ করতে থাকে। অনাদি জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনে কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে, আমি তার মাঝে আছি এবং এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি, যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিকে। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক। সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। আমরা যখন এই ব্যাপারটি জানতে বা বুঝতে পারবো, তখন আমরা লোকে আমার নিন্দে করবে বদলে সবাই সদাই সহায়ক এই চিন্তাটি বেছে নেব। আমার ঠাকুর বলতেন যে তুমি যদি শুধু সবার মধ্যে দেখো, মানে সবার মধ্যে তুমি খারাপ দেখো, তাহলে সেই খারাপটা তোমার মধ্যেই এসে পড়বে। তুমি সবার মধ্যে দেখবে, সবার মধ্যে তুমি ভালোটা দেখবে, তাহলে ভালোটাই তোমার মধ্যে আস্তে আস্তে গজিয়ে উঠবে। তেমনি বলেছেন, ইউনিভার্সাল পাওয়ার কখনো আমাদের বিচার বা সমালোচনা করে না। ইউনিভার্সাল পাওয়ার কেবল আমাদের নিজস্ব মূল্যায়নকে মেনে নেয়। তারপর এটি আমাদের জীবনে আমাদের বিশ্বাসে প্রতিফলন ফেলে। আমি যদি বিশ্বাস করি আমি একা, আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাহলে দেখতে পাবো আমরা পৃথিবীটি ওভাবেই গড়ে উঠেছে। কিন্তু আমি যদি এ কথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভালোবাসা রয়েছে সর্বত্র এবং আমি ভালোবাসা পাবার পাত্র, এবং এই বিশ্বাসটি যদি মনে গেঁথে নিতে পারি, তাহলে এটি আমার জন্য সত্য হয়ে দেখা দেবে। এই কথাটাই আমি বলছি যে আমাদের সবসময় মনে রাখতে হবে
যে আমি সবাইকে ভালোবাসা দেব, সবাইকে ভালোবাসবো এবং আমি নিজেও সবার থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আমার পারিপার্শ্বিক পরিস্থিতিটা সেই রকমই হয়ে উঠবে। আমার জীবনে এমন মানুষের আবির্ভাব ঘটবে যারা খুব ভালো, আর আমার জীবনের ভালো প্রীতিকর মানুষগুলো আরও বেশি প্রীতিকর হয়ে উঠবে। আমি খুব সহজে অন্যদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবো। আমাদের বেশিরভাগের বোকার মতো ধারণা রয়েছে আমরা কে সে ব্যাপারে এবং জীবন কিভাবে চালানো উচিত তা নিয়ে রয়েছে বাঁধা ধরা নিয়ম। আমরা এই মুহূর্তে নিজেদের সাধ্যমতো কাজ করছি বলে আমাদেরকে দোষারোপ করা যাবে না। আমরা যদি জানতাম আরও ভালোভাবে কাজ করতাম, ভিন্নভাবে কাজ করতাম। আপনি যে অবস্থায় আছেন সেজন্য মন খারাপ করবেন না। আপনার হাতে যেহেতু এই বইটি রয়েছে এবং আমাকে আবিষ্কার করতে পেরেছেন, তার অর্থ হলো আপনি আপনার জীবনে নতুন এবং ইতিবাচক একটি পরিবর্তন আনার জন্য প্রস্তুত হয়ে গেছেন। নিজের কাছে এ সত্যতা স্বীকার করুন যে পুরুষরা কাঁদে না আর মহিলারা টাকা পয়সা সামাল দিতে জানে না। এগুলো কিন্তু সীমাবদ্ধ সব আইডিয়া যা আপনি এই নিয়েই বেঁচে আছেন। এই সকল আইডিয়া থেকেই মুক্তি পেতে হবে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন নিজেদের সম্পর্কে এবং জীবন সম্পর্কে যা ভাবতাম তা ছিল আমাদের চারপাশে বড়দের প্রতিক্রিয়া দেখে। আমরা ছোটবেলায় বড়দের দেখে অনেক কিছুই শিখেছি। এখন আপনি যদি এমন সব লোকজনের সঙ্গে বসবাস করেন যারা অসুখী, ভীতু, অপরাধবোধে ভুগছে অথবা রাগী, তাহলে নিজের এবং আপনার পৃথিবী সম্পর্কে প্রচুর নেতিবাচক জিনিস শিখবেন। আমি কখনো সঠিক কাজটি করতে পারি না, এটা আমার দোষ, আমি রেগে যাই কারণ আমি একজন খারাপ লোক, এসব বিশ্বাস কিন্তু হতাশা একটা জীবন গড়ে তোলে। এখানে বলেছে যে আমরা যখন ছোটবেলা থেকে বড় হই, আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশটা, পারিপার্শ্বিক আমাদের যে লোকজন থাকে তাদের বিহেভিয়ার এবং এনভায়রনমেন্ট আমাদের মনের উপর একটা বিশাল এফেক্ট করে। আমি হয়তো এরকম একটা পরিবারে বড় হলাম যেখানে সবাই খুব নেগেটিভভাবে অন্যদের নিয়ে নেগেটিভ চিন্তা করে। সেই চিন্তা ভাবনাটা একটা সাবকনশাস মাইন্ডে একটা সাবকনশাস স্টেজে আমার ভেতরেও চলে আসে। অনেক সময় দেখা যায় আমার মা বাবা যেরকম ধরুন শিখাচ্ছে যে ওদের কাছে যাবি না, ওরা ভালো না, ওদের সাথে চলবি না। আমার মনে, আমি তো ছোট শিশু, আমি কিন্তু জানি না, আমার মনে তখন থেকে একটা নেগেটিভ চিন্তাধারা ওদের জন্য তৈরি হয়ে গেলো যে ওরা ভালো না, এই জায়গাটা ভালো না। হ্যাঁ, তো বা আমি ছোটোবেলা থেকে দেখলাম একটা এরকম ফ্যামিলি যেখানে খুব টক্সিক পিপল থাকে। অনেক ফ্যামিলিতে দেখা যায় মা বাবার মধ্যে খুব টক্সিক রিলেশনশিপ থাকে, অথবা মা বাবা খুব একটা আনসোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত। তো সেই সকল ফ্যামিলির থেকে যে উঠে আসা বাচ্চাগুলো, তাদের মনে সে ছোটোবেলা থেকেই কিন্তু একটা এরকম নেগেটিভ ফ্যামিলির ছাপ পড়ে যায়। এজন্য আমরা বলি আমাদের ডাক্তারির ভাষায় যে ফার্স্ট 5 years অফ লাইফ, একটা বাচ্চার প্রথম জীবনের 5 বছর খুব ভাইটাল। এই সময়টায় আপনি তাকে যেরকম পরিবেশে রাখবেন, তার মেন্টালিটি এবং আমরা যে বিভিন্ন মানসিক রোগ যেটা আমাদের বয়স হলে, বড় হলে আমাদের মধ্যে দেখা দেয়, অনেকের মধ্যে একদম লাস্ট স্টেজ তো সিজোফ্রেনিয়া, যে একদম ভবঘুরে পাগল হয়ে গেছে, সিজোফ্রেনিয়া। বিভিন্ন মানসিক রোগের লক্ষণগুলো আমাদের ভেতরে কিন্তু এই বীজগুলো বপন হয়ে যায় প্রথম 5 বছরের মধ্যে। আমি যদি খুব টক্সিক একটা ফ্যামিলি থেকে একটা বাচ্চাকে আমি বড় করে তুলি, তার মনে এসব জিনিসগুলি দাগ কাটতে থাকে। আমাদের সাইকোলজিতে এটাই বলে যে মা বাবার মধ্যে বা ফ্যামিলির মধ্যে যদি কোনো এরকম হতেই পারে, একটা ফ্যামিলিতে নিজেদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু মা বাবার কোনো ঝগড়া বা ফ্যামিলির বড়দের কারো ঝগড়া সেটা যাতে বাচ্চার সামনে না হয়। হয়তো আপনাদের ঝগড়াটা আপনারা মিটিয়ে নেবেন, আপনারা অ্যাডাল্ট, আপনারা একটা কথা নিয়ে সমস্যা হয়েছে, এটা মিটে যাবে, আপনারা সেটাকে
টেক ওভার করে নেবেন, কিন্তু সে বাচ্চাটা কিন্তু বুঝছে না এটা কী নিয়ে ঝগড়া হচ্ছে কি না। সে কিন্তু তখন দেখছে যে না, মানে এই সিচুয়েশানটা খুব খারাপ, ও ওকে বাজে বলছে, ও ওকে বাজে বলছে, সে এফেক্টটা ওর মনে পড়ে যাচ্ছে। সে কিন্তু বুঝতে পারবে না। আপনারা 2 দিন পরে আপনাদের রিলেশন ঠিক হয়ে যাবে, ফ্যামিলি যার মধ্যেই হোক, কিন্তু এই বাচ্চাটার মনে কিন্তু সেই জিনিসটা, সেই বোধ শক্তিটা নেই। তাই আমি সবাইকেই বলবো যে ফ্যামিলিতে কোনো প্রবলেম হলে সেই টক্সিক সিচুয়েশনের মধ্যে, ওই এনভায়রনমেন্টের মধ্যে বাচ্চাটাকে রাখবেন না। আপনারা বাচ্চাদের সামনে কোনো রকম ঝগড়াঝাটি করবেন না। আমরা যখন বড় হই আমাদের একটা মনোভাব থাকে, ছেলেবেলার বাড়ির পরিবেশের মতো একটি আবেগী পরিবেশ নতুন করে সৃষ্টি করা একটি ভালো মন্দ সঠিক বেঠিক কিছুই নয়। এটি হলো আমাদের মনের ভেতরে যে জিনিসটি রয়েছে তাকে বাড়ি হিসেবে দেখা। বাবা মায়ের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, আমরা সেভাবে আমাদের ব্যক্তিগত সম্পর্ক নতুনভাবে সৃষ্টি করতে চাই। কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা অফিসের বসকে কি আদৌ আপনার মা বাবার মতো পেয়েছেন? বাবা মা আমাদের সঙ্গে যেরকম আচরণ করতেন আমরা নিজেদের সঙ্গে সেরকম আচরণ করি। একইভাবে আমরা নিজেদেরকে ভর্ৎসনাও করি অথবা শাস্তি দিই। আমরা এইভাবে নিজেদেরকে ভালোবাসি অথবা উৎসাহিত করে তুলি, যেভাবে শৈশবে ভালোবাসা এবং উৎসাহ পেয়েছিলাম। তুমি কখনো ঠিকমতো কাজ করতে পারো না, পুরোটাই তোমার দোষ। কথাগুলো কতবার নিজেকে বলেছেন? তুমি চমৎকার, আমি তোমাকে ভালোবাসি। আর এই কথাগুলো নিজেকে কতবার বলেছেন? সে যাই হোক, আমি এজন্য আমার বাবা মাকে দোষ দেব না। আমরা সকলে ভিকটিমদের ভিকটিম। বাবা মায়েরা জানতেন না, তা আমাদের শেখাতে পারেননি। আপনার মা যদি নিজেকে ভালোবাসতে না শেখেন, কিংবা আপনার বাবা যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে তারা আপনাকেও শেখাতে পারবে না কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। শৈশবে তারা যা শিখেছিলেন সেটুকুই বড়জোর তারা শেখাতে পারবেন। আপনার বাবা মাকে আরও ভালোভাবে বুঝতে চাইলে তাদের শৈশব নিয়ে কথা বলুন। আর তাদের কথা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে জানতে পারবেন তাদের ভয় এবং আড়ষ্টতা কোত্থেকে এসেছে। আমরা একমাত্র যে জিনিসটি নিয়ে কাজ করি তা হলো চিন্তা, এবং চিন্তা পরিবর্তন করা যায়। সমস্যা যাই হোক, আমাদের অভিজ্ঞতা হলো স্রেফ আভ্যন্তরীণ চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। আত্মঘৃণার বিষয়টিও স্রেফ নিজেকে ঘৃণা করার চিন্তা ছাড়া কিছু নয়। আপনি হয়তো চিন্তা করছেন আমি একটা মন্দ লোক। এই চিন্তা, এই ফিলিং বা অনুভূতি তৈরি করে এবং আপনি এই অনুভূতির মধ্যে ঢুকে যান। এখানে কি বলেছে যে আপনি যা ভাববেন যে আমি যদি একটা বাজে লোক, আমি দুষ্ট লোক, খারাপ লোক, আমি এটা করতে পারবো না, এসব কিছু কিন্তু আপনার একটা চিন্তা, একটা থট প্রসেস। তো এই চিন্তা ভাবনাটার মধ্যেই আমরা ঢুকে যাই, এটাই আমরা ভাবতে থাকি। কিন্তু লেখক কি বলেছেন যে আমরা তো আমাদের এই চিন্তা ভাবনাটা পাল্টাতে পারি, বদলাতে পারি, জীবনকে নতুনভাবে দেখতে পারি। তো লেখক বলেছেন চিন্তা বদলে ফেলুন, অনুভূতিও চলে যাবে। আমরা আমাদের বিশ্বাসগুলো পাই চিন্তা থেকে, আর অতীতের কোনো ক্ষমতা কিন্তু নেই আমাদের উপর প্রভাব বিস্তার করে। একটা নেতিবাচক প্যাটার্ন কতদিন আমাদেরকে ঘিরেছিল সেটি কোনো বিষয় নয়। শক্তির সন্ধিক্ষণ হলো বর্তমান মুহূর্ত। বিশ্বাস করুন বা নাই করুন, আমরা আমাদের চিন্তাগুলো বাছাই করি। অভ্যাসবশত একই চিন্তা আমরা বারবার করতেই পারি। তাই আমরা বুঝতে পারি না যে আমরা আসলে ওই চিন্তাটিকেই বাছাই করে ফেলেছি। আমরা নির্দিষ্ট কিছু চিন্তা নাও করতে পারি। ভেবে দেখুন, আপনি কতবার নিজের সম্পর্কে ইতিবাচক কিছু ভাবতে চাননি? তো নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তাও আপনি বাদ দিতে পারেন।
আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে যত মানুষ আমি চিনি বা যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে আত্মঘৃণা অপরাধ বোধে তারা ভুগেছে। আর যত বেশি নিজেদের প্রতি ঘৃণা থাকবে, অপরাধ বোধ থাকবে, আমাদের জীবন ততই বাধাগ্রস্ত হবে। অসন্তোষ আপনার মনকে খেয়ে ফেলতে পারে এবং এটি ক্যান্সারে পরিণত হতে পারে। সমালোচনা একটি স্থায়ী অভ্যাস যা শরীরে আর্থ্রাইটিসের সৃষ্টি করে। অপরাধবোধ এক ধরনের মানসিক শাস্তি, আর শাস্তি সবসময় বেদনা তৈরি করে। আমার কাছে কোনো ক্লায়েন্ট যখন এসে বলে তার শরীরে অনেক ব্যথা, বুঝতে পারি যে সে অনেক অপরাধবোধে ভুগছে। ভয় যে টেনশন তৈরি করে তার কারণে মাথার চুল অবধি পড়ে যায়, আলসার হয়, এমনকি পায়ে ব্যথাও হয়। আমি দেখেছি ক্ষমা করে দিলে এবং অসন্তোষ থেকে মনকে মুক্তি দিলে ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া সম্ভব। দেখুন, লেখক এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, যেটার সাথে আমাদের ফিজিওলজিক্যাল অনেক কিছু মিলে যায়। আমি যদি খুব টেনশনের মধ্যে থাকি, এখানে যেরকম লেখক বলেছে যে আত্মগ্লানিতে ভুগছে, যার ভিতরে ভয় আছে, তার আলসার অবধি হতে পারে, হতেই পারে। আমার মধ্যে যখন বিভিন্ন টেনশন কাজ করবে, আমার শরীরের বায়োলজিক্যাল সিস্টেমটা অনেক ওলটপালট হয়ে যাবে। আমাদের স্টোমাকের মধ্যে এসিএল সিক্রেশন বাড়তে পারে, অ্যাসিড সিক্রেশন বাড়তে পারে। আমাদের সেই টেনশন থেকে যখন রাতে ঘুম হবে না, আমাদের যে বায়োলজিক্যাল ক্লক সিস্টেম সেটা ডিস্টার্ব হবে। তো অ্যাসিড সিক্রেশন বাড়বে, আমাদের টেনশন থাকবে, আমরা খাওয়া দাওয়া করবো না ঠিকভাবে, স্বাভাবিক কথা, আমাদের আলসার হতেই পারে, গ্যাস্ট্রিক ইরিটেশন আমাদের হবেই। সেই জিনিসটাকেই লেখক এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অতীতের বিষয় নিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারি। অতীত চলে যায়, অতীত আমরা বদলাতে পারি না, তবে অতীত নিয়ে ভাবনা সেটা আমরা পাল্টাতে পারি। কে কবে সেই দূর অতীতে আমাকে আঘাত করেছিল সেই কথা বর্তমানে ভেবে ব্যথা পাবার মতো নির্বুদ্ধিতা আর হয় না। যেসব মানুষ গভীর অসন্তোষের প্যাটার্ন নিয়ে বসবাস করে তাদেরকে আমি বলি, অসন্তোষ এখনই মন থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ কাজটা এক মুহূর্তে করা সুবিধার হবে। মৃত্যুশয্যায় শুয়ে সার্জানের ছুরির নিচে থাকা পর্যন্ত অপেক্ষা করবেন না, তখন আপনার ভেতরে আতঙ্কের সৃষ্টি হবে। আমরা আতঙ্কের মধ্যে থাকলে নিরাময়যোগ্য কাজে অভিনিবেশ করা খুব কঠিন হয়। আগে ভয় দূর করতে হবে। আমরা যদি ভাবতে থাকি যে আমরা অসহায়, ভিকটিম এবং সব কিছুই নৈরাশ্যময়, তাহলে ইউনিভার্সে বিশ্বাসে মদত যোগাবে, আমরা নিঃশেষ হয়ে যাব। এসব নেতিবাচক আইডিয়া এবং বিশ্বাস মন থেকে ঝেড়ে ফেলতে হবে। সবসময় মনে করতে হবে সৃষ্টিকর্তা আমাদের পক্ষে আছেন, বিপক্ষে নয়। অতীতকে ভুলতে হবে, ক্ষমা করা শিখতে হবে। অতীত ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করা প্রয়োজন, এমনকি নিজেদেরকেও। কিভাবে ক্ষমা করব আমরা হয়তো জানি না, ক্ষমা হয়তো করতেও চাই না, তবে সত্য হলো আমরা এই ক্ষমা করতে চাই, এমন চিন্তা মাথায় এলেই নিরাময় প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমাদের নিজেদের নিরাময়ের জন্য অতীত ভুলে গিয়ে সকলকে ক্ষমা করা অত্যাবশ্যকীয়। সকল অসুখের উৎপত্তি ক্ষমাহীনতা থেকে। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের বুকের মধ্যে ডুব মেরে দেখা উচিত কাকে আমাদের ক্ষমা করতে হবে। দ্য কজ ইন মিরাকেল বলছে সকল অসুখের উৎপত্তি ক্ষমাহীনতা থেকে, এবং আমরা যখন অসুস্থ হই তখন খুঁজে দেখা দরকার কাকে আমাদের ক্ষমা করা উচিত। আমার মনে হয় যে মানুষটিকে ক্ষমা করা সবচেয়ে কঠিন তাকেই আপনার ক্ষমা করা উচিত।
ক্ষমা করা মানে কিছু ছেড়ে দেওয়া। কিভাবে ক্ষমা করতে হবে সেটি না জানলেও চলবে, শুধু ক্ষমা করার সদিচ্ছা থাকাই প্রয়োজন। অনাদি জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্তে নতুন এবং তরতাজা। যে শক্তি আমায় সৃষ্টি করেছে, আমি তার মাঝে আছি এবং এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা। সেই পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনে এই শক্তি আমি যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমার যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিকে। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক, এবং সেটি শুরু হচ্ছে এখান থেকেই এবং এখন থেকেই। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। এখন আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অধ্যায়। এখানে লুইসের সাথে বিভিন্ন ওনার যে ক্লায়েন্টরা আসতো, দেখা করতো, কি কি প্রশ্ন করতো, উত্তর দিত, সে সকল নিয়ে বর্ণনা করা আছে। একজন এসেছেন, উনি বলছেন, সমস্যা কি? নিজেকে দেখুন, আমার শরীর কাজ করছে না, আমার শরীরে ব্যথা করছে, রক্তপাত হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমি খুঁড়িয়ে হাঁটছি, গা জ্বলে পুড়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, চোখে ঠিকমতো দেখতে পাই না, কানে কম শুনি, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরও কত কি অভিযোগ আছে আপনার। আমার মনে হয় এসব অভিযোগ সবই শুনেছি। আমার সম্পর্কটা কাজ করছে না, সম্পর্ক ধীরে ধীরে নিভে যাচ্ছে, আমার প্রতি তার মনোযোগ নেই, সে খুব বেশি চাহিদাপ্রবণ হয়ে উঠেছে, আমাকে সমর্থন দিচ্ছে না, সবসময় আমার সমালোচনা করছে, নিষ্ঠুর, আমাকে একটু একা থাকতে দেয় না, সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে, আমার কথা কখনো শোনে না, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরও রয়েছে আপনার নিজের সৃষ্টি করা নানান অভিযোগ। হ্যাঁ, এসবও আমি শুনেছি। টাকা পয়সা নিয়ে ঝামেলায় আছি, টাকা পয়সা নেই, যা পাই তা চলে যায়, টাকা ছুঁতে চাই, পারি না, টাকা যখন হাতে আসে খুব দ্রুতই খরচ হয়ে যাচ্ছে, যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না, টাকা পয়সা সব হাতের আঙ্গুল গলে বেরিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও রয়েছে আপনার নিজের বানানো আরও কিছু অভিযোগ। হ্যাঁ, এসব অভিযোগও আমি শুনেছি। আমার জীবন ঠিকঠাক চলছে না, আমি যা করতে চাই তা পারি না, আমি কাউকে খুশি করতে পারি না, আমি জানি না আমি কি করব, আমার নিজের জন্য কখনো সময় থাকে না, আমার প্রয়োজন এবং আকাঙ্ক্ষাগুলো কখনো পূরণ হয় না, আমি এসব করেছি শুধুমাত্র ওদেরকে খুশি করার জন্য, আমি জাস্ট একটা পাপোশ, আমি যাই করতে চাই না কেন তাতে কারোর কিছু এসে যায় না, আমার কোনো প্রতিভা নেই, আমি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না, আমি সব কাজেই গড়িমসি করি, ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গে আরও আছে আপনার মন গড়া কিছু নালিশ। এসব আমি বহুবার শুনেছি। আমি যখন আমার নতুন কোনো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি জীবন কেমন চলছে, উপরের কোনো না কোনো জবাব পাই তার কাছ থেকে, কিংবা একাধিক জবাব আসে। তারা ভাবে, তারা জানে সমস্যাটা কি, কিন্তু আমি জানি এসব অনুযোগ আসলে আভ্যন্তরীণ মনের চিন্তার প্যাটার্নের বাইরের প্রভাব। আভ্যন্তরীণ মনের চিন্তার প্যাটার্নের আরেকটি গভীর এবং আরও ফান্ডামেন্টাল একটি প্যাটার্ন রয়েছে, যেটি সফল বাহ্যিক প্রভাবের ভিত্তি। আমি তাদেরকে যেসব প্রশ্ন করে উপরে জবাবগুলো পাই,
সেই প্রশ্নগুলি লেখক কি করেন ওনার ক্লায়েন্টকে এখানে বলেছেন। আপনার জীবনে কি ঘটছে, শরীর স্বাস্থ্য আপনার কেমন আছে, আপনি কি কাজ করেন, আপনি কি আপনার কাজটি পছন্দ করেন, আপনার অর্থনৈতিক অবস্থা কীরকম আছে, আপনার প্রেমের জীবন কেমন চলছে, শেষ সম্পর্কটির কিভাবে অবসান ঘটল, তার আগের সম্পর্কটি কিভাবে সমাপ্ত ঘটেছিল, আপনার শৈশবের কথা বলুন সংক্ষেপে। এই সকল প্রশ্ন করার পর আমার ক্লায়েন্টরা চেহারা এবং শারীরিক অঙ্গভঙ্গি লক্ষ্য করি। তবে তারা কি বলেন তা মনোযোগ দিয়ে শুনি। আমি তাদের কথা শুনে বুঝতে পারি যে কেন এসব সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। আমরা মুখে যা বলি তা কিন্তু অভ্যন্তরীণ মনের চিন্তার বহিঃপ্রকাশ। তবে মাঝে মধ্যে তাদের কথার সঙ্গে তাদের অভিজ্ঞতা মেলে না। তখন বুঝতে পারি যে তারা যা বলছেন সেসবের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই অথবা মিথ্যা বলছেন। তবে প্রতিটিরই রয়েছে শুরু করার একটি সূচনা এবং কোত্থেকে আরম্ভ করা যায় তার একটি দিক নির্দেশনা, অনুশীলন আমার করা উচিত। এরপরে আমি যা করি তা হলো তাদেরকে রাইটিং প্যাড এবং কলম দিয়ে কাগজের উপর লিখতে বলি। তাদেরকে একটি তালিকা লিখতে হয় এই বাক্যটি 5-6 ভঙ্গিতে শেষ করার জন্য। আমার উচিত এই কথাটি লেখক ওনার ক্লায়েন্টদেরকে লিখতে বলেন 4-5টা লাইনের মধ্যে যে আমার কি করা উচিত এরকম করে লিখতে বলেন। তখন কারোর পক্ষে শুরু করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কেউ আবার লিখতে শুরু করলে আবেগের তোরে থামতেই জানে না। আমি তখন তাদের বলি একেবারে তালিকাটা আমাকে পড়ে শোনাতে এবং প্রতিটি বাক্য যেন শুরু হয় আমার করা উচিত এই দিয়ে। তারা যখন একটি করে বাক্য পড়েন আমি তখন জিজ্ঞেস করি কেন? তারা জবাব দেন বেশ তা চিন্তাকর্ষক। আমার মা বলে আমার করা উচিত কারণ আমি কিছু করতে ভয় পাই, কারণ আমাকে নিখুঁত হতে হবে। সবাই পারে বা করে বা পারা উচিত। আমি পারি না কারণ আমি খুব অলস, আমি খুব বেটে, আমি খুব লম্বা, আমি খুব রোগা, আমি খুব বোকা, আমি খুব কুৎসিত, আমি বড্ড হতভাগা। এসব জবাব দিয়ে বোঝা যায় তারা কোথায় আটকে আছেন। তারা আটকে আছেন তাদের বিশ্বাসে এবং তারা তাদের সীমাবদ্ধতা সম্পর্কে এসব কথাই ভাবছেন। আমি তাদের জবাবের উপর কোনো মন্তব্য করি না। তাদের তালিকা বানানো শেষ হলে আমি উচিত শব্দটি নিয়ে কথা বলি। আমার কাছে মনে হয় উচিত শব্দটি আমাদের ভাষার সবচেয়ে ক্ষতিকর শব্দ। আমরা প্রতিবার যখন উচ্চারণ করি উচিত শব্দটি আমরা আসলে ভুল বলি। আমরা ভুল আছি বা ভুল ছিলাম কিংবা ভুল করতে যাচ্ছি। আমাদের জীবনে ভুলের আর প্রয়োজন নেই। ভোকাবুলারি থেকে আমি পারলে এই উচিত শব্দটি তুলেই দিতাম। আমাদের দরকার আরও বেশি বাছাই করার স্বাধীনতা। সেখানে ঢুকিয়ে দিতাম এই উচিত শব্দটিকে তুলে, লেখক বলছেন যে উনি যদি পারতেন লাইফ থেকে উচিত শব্দটাকেই তুলে দিতেন এবং সেখানে ঢুকিয়ে দিতাম করব। করব কথাটি আমাদের বাছাই করার সুযোগ দিলে আর ভুল হবে না। আমি তারপর তাদেরকে বলি তালিকাটি আবার পড়তে, তবে তাতে উচিত শব্দটি থাকবে না, থাকবে করব। সেক্ষেত্রে প্রতিটি বাক্যে শুরু হবে এইভাবে, আমি যদি সত্যি চাই তাহলে আমি অমুক কাজটি করব। এতে গোটা বিষয়ের উপর নয়া আলোকপাত করা হলো। তারা করব কথাটি লেখার পর আমি নম্রভাবে জানতে চাই কেন তারা করেননি। তখন বিভিন্নভাবে জবাব আসে, আমি চাই না করতে, আমি ভয় পাই, আমি জানি না কিভাবে করব, আমি এ কাজ করার জন্য উপযুক্ত নই ইত্যাদি। আমরা প্রায়ই দেখতে পাই তারা নিজেদেরকে তীব্র ভৎসনা করছেন,
বছরের পর বছর ধরে? কেন তারা কিছু জিনিস শুরুর দিকে কামনা করেননি, অথবা নিজেদের সমালোচনা করে সুযোগ পাওয়া সত্ত্বেও কেন সেদিন অমুক কাজটি করেননি? অনেকে আছেন যারা এমন সব কেরিয়ারের সঙ্গে জড়িত যে কাজটি তাদের ভালো না লাগলেও জোর করে বা বাধ্য হয়ে করছেন, কারণ তাদের বাবা মা তাদেরকে বলেছেন এই কাজটি তাদের করা উচিত। আমাদের মন কতবার ছোট হয়ে গিয়েছে যখন কোনো ধনী আত্মীয়র সঙ্গে তুলনা করে বলা হয়েছে আমাদেরও উচিত ছিল ওরকম ধনী বা স্মার্ট হওয়া। করা উচিত এ তালিকাটি ফেলে দিলে আপনি নিশ্চয়ই মনে অনেক শান্তি পান, স্বস্তি বোধ করেন। এমন অনেক কাজই হয়তো আপনার করা উচিত এর তালিকায় রয়েছে, যেসব কাজ মোটেও মজা পান না, তবু এসব করতে হয় অন্যদেরকে খুশি করতে। আর এরপরে এই কারণে বহু মানুষ ভাবে অমুক কাজের জন্য তারা ঠিক উপযুক্ত নন। আমি চলে যাব আমার জীবন দর্শনের ব্যাখ্যায়, যেটি প্রথম অধ্যায়ে বলেছিলাম। এই ঘটনাটি খুব সরল। আমরা কিছু দিলে বিনিময়ে কিছু ফেরত পাব। আমরা যেসব চিন্তা করি এবং বিশ্বাস করি, ইউনিভার্স তা পুরোপুরি সমর্থন করে। ছোটবেলায় বড়দের কাছ থেকে আমরা শিখি। এসব বিশ্বাস যাই হোক, আমরা যখন বড় হই তা অভিজ্ঞতা হিসেবে নতুন করে সৃষ্টি হয়। তবে আমরা শুধু চিন্তার ছক বা প্যাটার্ন নিয়ে কাজ করি এবং শক্তির সন্ধিক্ষণ সবসময় বর্তমান মুহূর্ত। পরিবর্তন এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে, নিজেকে ভালোবেসে। আমার ক্লায়েন্টদের যে সমস্যায় থাকুক না কেন, আমি শুধু তাদেরকে বলি নিজেকে ভালোবাসো। ভালোবাসা এক অলৌকিক পথ্য। নিজেদেরকে ভালোবাসতে পারলে আমাদের জীবনে অলৌকিক ব্যাপার ঘটে যায়। ভালোবাসা আমার কাছে বিরাট ব্যাপার। ভালোবেসে যে কোনো দিকে যেতে পারো। আমি যা যা ভালোবাসি, জীবন, বেঁচে থাকার আনন্দ, যে সৌন্দর্য আমি দেখতে পাই, আরেকজন মানুষ, জ্ঞান, মনের প্রক্রিয়া, আমাদের শরীর এবং যেভাবে তা কাজ করে, পাখি, প্রাণী, মাছ, ইউনিভার্স। আপনি এ তালিকায় আর কি কি যোগ করতে পারবেন? এখন দেখা যাক আমাদের ভেতরের কিছু জিনিস যা আমরা ভালোবাসি না। আমরা অবিরাম নিজেদেরকে ভৎসনা করি এবং সমালোচনা করি। আমরা মদ, মাদক, আজে বাজে খাবার দিয়ে নিজেদের শরীরে সর্বনাশ করি। আমরা বিশ্বাস করতে থাকি যে কেউ আমাদেরকে ভালোবাসে না। সেবার যথার্থ মূল্য আমরা পাই না, পাবার জন্য চেষ্টাও করি না। আমরা আমাদের শরীরের অসুস্থতা এবং ব্যথার সৃষ্টি করি। আমাদের উপকারে আসবে এমন কাজ করতে গড়িমসি করি। আমরা হইচই এবং বিশৃঙ্খলার মাঝে বাস করি। আমরা ঋণ এবং বোঝা তৈরি করি। যারা আমাদের ছোট করে তাদের আমরা আকৃষ্ট করি। একবার এক চশমা পরা মহিলা এসেছিলেন আমার কাছে। সে একদিন সকালে ঘুম থেকে উঠে তার কন্ট্যাক্ট লেন্স খুঁজে পাচ্ছিলেন না, যদিও সে ঠিকঠাকই দেখতে পাচ্ছিলেন। কিন্তু ব্যাপারটি সে বিশ্বাসই করতে পারছিলেন না। বারবার বলছিলেন আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না। তারপর সে আবার কন্ট্যাক্ট লেন্স পরে নেয়। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার চোখ ঠিক হয়ে গেছে। আমরা যে নিজেদেরকে ভালোবাসতে পারি না তার আরেকটি কারণ হলো নিজেদের অবমূল্যায়ন। শিশুদের পারফেকশন। আপনি যখন ছোট বাচ্চা ছিলেন তখন অনেক পারফেক্ট ছিলেন। পারফেক্ট হওয়ার জন্য শিশুদের কিছু করতে হয় না। তারা এমনভাবে আচরণ করে যেন তারা ব্যাপারটা জানে। তারা জানে না তারা ইউনিভার্সের কেন্দ্রবিন্দু। তাদের যা দরকার তা চাইতে কখনো ভয় পায় না। তারা অন্তত খোলামেলাভাবে নিজেদের আবেগের বহিঃপ্রকাশ ঘটায়। যখন কোনো বাচ্চা রেগে যায় তখন পাড়াপড়শি জেনে যায়, কারণ সে চিৎকার করে, চেঁচিয়ে পাড়া মাথায় তোলে। আর শিশু যখন আনন্দে থাকে তাও আপনি বুঝতে পারবেন। তাদের হাসি মুখ আলোয় ভরে তোলে ঘর। শিশুরা ভালোবাসায় ভরপুর। ছোটোখাটো বাচ্চারা ভালোবাসা না পেলে মরে যায়। বড় হওয়ার পরে আমরা ভালোবাসাহীন পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারি, কিন্তু শিশুরা পারে না। শিশুরাও নিজেদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসে, এমনকি নিজেদের মুখকেও। তাদের খুব সাহস থাকে। আপনি এমনই ছিলেন, আমরা সবাই এরকমই ছিলাম।
তারপর আমরা চারপাশের বড়দের কথা শুনতে শুরু করি, যারা ভয় কী জিনিস তা শিখিয়েছে। আমরা আমাদের নিজেদের ঔদার্যতাকে অস্বীকার করতে শুরু করি। আমার ক্লায়েন্টরা যখন আমাকে বোঝানোর চেষ্টা করে তারা খুব বাজে মানুষ কিংবা কেউ তাদের ভালোবাসে না, আমি তাদের কথা বিশ্বাস করি না। আমার কাজ হলো তাদেরকে সেই সময় ফিরিয়ে নিয়ে যাওয়া যখন তারা নিজেদেরকে সত্যি ভালোবাসতো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন অধ্যায় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই বইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দেবেন।